হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আর্জেন্টিনা টিমকে বলা হচ্ছে যে ইউরোপের যে দেশগুলো রয়েছে সেগুলোর তুলনায় অনেকটাই দুর্বল, এরকমটাই কিন্তু বলা হচ্ছে। তো কতটা আসলে দুর্বল সেটা কিন্তু আজকে আমরা কথা বলবো যে আসলে আর্জেন্টিনা টিমটার দুর্বলতা কী আর তাদের স্ট্রংনেস আসলে কী। সো সেই বিষয়গুলাই আপনাদের সাথে অ্যানালাইজ করার চেষ্টা করব, যদিও ভিডিওটা ভিন্ন রকম, ভিন্ন পরিবেশে। তো বিষয়গুলো একটু মাথায় নেবেন এবং বুঝবেন, তাহলে আসলে বুঝতে পারবেন। আর যারা অ্যান্টি ব্রাজিল বা অ্যান্টি আর্জেন্টিনা রয়েছেন তাদের জন্য ভিডিওটি সেরকম কিছু নাও হতে পারে। কারণ আজকের আলোচনাটা সম্পূর্ণ একটা এথিক্স এবং সম্পূর্ণ তাদের স্ট্রেংথ, উইকনেস এগুলো বিষয় নিয়ে অ্যানালাইজ করা হবে। দেখুন, আমরা যদি আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ ইতিহাস বা হিস্টোরি অ্যানালাইজ করি, তাহলে যে বিষয়টি সর্বপ্রথম আসে সেটি হচ্ছে, দেখুন, আর্জেন্টিনা কিন্তু কখনোই সেরকম টিম ছিল না যে তারা ইউরোপের দেশগুলোর মতো খুব স্পিডি ফুটবল বা অ্যাটাকিং ফুটবল খেলে। কিন্তু আপনারা যদি দেখেন, আমাদের যে জেনারেশন, সেই জেনারেশন যেহেতু 10 বা 6 থেকেও যদি আমরা আর্জেন্টিনা টিমটাকে অ্যানালাইজ করার চেষ্টা করি, তো ওইখানে যে বিষয়টি দেখা যাবে সেটি হচ্ছে তারা কিন্তু সবসময় যে সুন্দর ফুটবল বা পাসিং ফুটবল, পাস ক্রিয়েট করা বা সুন্দর পাসের মাধ্যমে বলের যে দখল, সেই দখলটা নেওয়ার ক্ষেত্রে কিন্তু আর্জেন্টিনা বা ব্রাজিল, এই যে সাউথ আমেরিকান টিমগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই পরিপক্ক এবং তারা কিন্তু খুব দক্ষ এগুলা। এবং বিশেষ করে বাংলাদেশে বা বহির্বিশ্বে আর্জেন্টিনা এবং ব্রাজিলের যে ফ্যান বেস, সেটা তৈরির পিছনে কিন্তু তাদের এই সুন্দর পাসিং ফুটবল বা পাস করার যে সক্ষমতা বা স্কিল, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং বিশেষ করে বাংলাদেশে কিন্তু আর্জেন্টিনা এবং ব্রাজিলের ফ্যান বেশি হওয়ার পিছনে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং এগুলোর উপর ডিপেন্ড করেই কিন্তু তারা আর্জেন্টিনা এবং ব্রাজিলের যে সমস্ত গোষ্ঠী তারা রয়েছে। তো আমরা যদি 2006 থেকেই দেখি, তাহলে দেখবো যে আর্জেন্টিনার যে টিমগুলো রয়েছে সেগুলোতে হয়তো দুই একজন বড় তারকা ছিল, কিন্তু কখনোই তারকা নির্ভর দল বলা যাবে না। যদিও মেসি আসার পর সেই জায়গাটা অনেকটা পরিবর্তন হয়েছে এবং আর্জেন্টিনা অনেকটাই মেসি নির্ভর একসময় ছিল। তো তারা কিন্তু এই যে মেসি নির্ভরতার জায়গা, সেই জায়গাটা কিন্তু পেরিয়ে আসছে। এখন আমরা যে টিমটাকে দেখি সেটার মোটামুটি একটা ইউনিটি আছে, যেটি আর্জেন্টিনার অনেক বড় একটা স্ট্রেংথ। এবং সব টিমগুলোতে আর্জেন্টিনার 6 থেকে যে ওয়ার্ল্ড কাপের টিমগুলো, সেগুলোতে আপনারা দেখবেন তারা কিন্তু সবসময় পাসিং ফুটবল খেলছে এবং তারা সুন্দর সুন্দর পাসের মাধ্যমে বলের যে বল ধরে রাখার যে আধিপত্য, সেই আধিপত্যটা সুন্দর করে ধরে রাখছিল এবং সুন্দর পাসিং এর মাধ্যমে তারা গোল করার সুযোগগুলো ক্রিয়েট করছিল। তো সেক্ষেত্রে যারা স্ট্রাইকার লাইনে রয়েছে তারা কিন্তু অনেক সময় মিস করছে, যার কারণে গোলগুলো কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ম্যাচে গোল হয় না। তো এখানে একটা দুর্বলতা আছে। কিন্তু আমরা যদি ইউরোপের দেশগুলো দেখি, তো ইউরোপের দেশগুলো জার্মানি, স্পেন, ফ্রান্স, এই ধরনের যে টিমগুলো রয়েছে তারা সবসময় কিন্তু অ্যাটাকিং ফুটবলে পারদর্শী, বা তাদের যে স্ট্রেংথ বলা যায় সেটি কিন্তু অ্যাটাকিং ফুটবল, এবং তারা সবসময় অ্যাটাকিং ফুটবলেই বেশি ফোকাস থাকে এবং তাদের খেলোয়াড়রা কিন্তু অ্যাটাকিং ফুটবলেই অনেক বেশি ভালো হয়ে থাকে। তো এই জায়গাটাতে আর্জেন্টিনা বা ব্রাজিল এরা যারা, সেক্ষেত্রে মনে হবে যে আপনাদের কাছে তারা পিছিয়ে রয়েছে, কিন্তু এটা কিন্তু পিছিয়ে থাকা নয়। আপনারা দেখবেন যে ইউরোপের দেশগুলোর সাথে যখন আপনার ল্যাতিন আমেরিকার দেশগুলো খেলে, ইভেন এই ওয়ার্ল্ড কাপেও আমরা যদি দেখি, জার্মানির মতো একটা জায়ান্ট দলকে কিন্তু অলরেডি প্যারাগুয়ের মতো একটা দল, যেটা আমেরিকা অঞ্চলের, তো তারা হারিয়ে দিয়েছে। তো এটাই কিন্তু প্রমাণ করে যে শুধু স্পিডি ফুটবল দিয়েই কিন্তু বিশ্ব জয় করা কখনোই সম্ভব না। অবশ্যই যারা জার্মানি, ফ্রান্স বা এই ধরনের দলগুলো রয়েছে, বা ইউরোপিয়ান যে জায়ান্ট দলগুলো রয়েছে, তারা কিন্তু অবশ্যই ভালো দল। তাদেরকে বা তাদের অ্যাটাকিং যে খেলার ধরন, এটা কিন্তু কখনোই অবহেলা করা যায় না, বা তাদেরকে ছোট করা যায় না। তারা অবশ্যই ভালো। কিন্তু আপনার আর্জেন্টিনা বা ব্রাজিল জাতীয় যে টিমগুলো রয়েছে, বা সাউথ আমেরিকান টিমগুলো যেগুলো রয়েছে, তারা যেই লেভেলের ফুটবল খেলে বা তারা যে ধরনের ফুটবল খেলে, তো এটাও কিন্তু খুবই আহ, সৌন্দর্যপূর্ণ এবং ওয়ার্ল্ড কাপ জয়ের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনি যদি দেখেন যে আর্জেন্টিনা গতবার যে 22-এ যে ওয়ার্ল্ড কাপ জিতছে, সেখানে আসলে মেসি কয়টা গোল করছে আপনি দেখবেন। যদি মেসি নির্ভরতা থাকে, তারপর তাদের যে সতীর্থরা রয়েছে, বা এনজো ফার্নান্দেজ, আপনার আলভারেজ, ম্যাকেলিস্টার বা মনিলা, রোমারিও, এই ধরনের যারা খেলোয়াড় রয়েছে,
তো তারা কিন্তু মেসিকে সর্বোচ্চ সাপোর্ট করে এবং তারা একটা ইউনিটি হিসেবে কাজ করে, যেটা কিন্তু বর্তমান ব্রাজিল টিমেও নেই। তো সেক্ষেত্রে আমরা যেটা অ্যানালাইজ করতে পারি যেটা যে আর্জেন্টিনার সফলতার পিছনে যে শুধুমাত্র দুর্বল গ্রুপে পড়ে বা এই ধরনের তেমন কিছু না, তাদের সফলতার মূল মন্ত্রটা হচ্ছে ইউনিটি, বা তাদের মধ্যে সেই জিনিসটা আছে যে একটা টিম হিসেবে কাজ করা। তো এই একটা টিমের যে কাজ করার মেন্টালিটি খেলোয়াড়দের মধ্যে, এটাই কিন্তু তাদেরকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। ইভেন এবারকার আমরা যদি ওয়ার্ল্ড কাপে দেখি এখন পর্যন্ত আর্জেন্টিনার যে পারফরমেন্স, তো সেখানে কিন্তু এই বিষয়টি খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে যে কি বলে এটাকে বলে যে টিম ওয়াইজ যে খেলা, এই খেলাটাই তো এই খেলাটাই তাদেরকে কিন্তু সফলতা এনে দিচ্ছে। এবং এই যে টিম ওয়াইজ খেলা, এই খেলাটা কিন্তু খুবই সৌন্দর্যপূর্ণ একটি খেলা হয়। যদিও আমরা বর্তমান সময়ে স্পিডি ফুটবলটা অনেকেই পছন্দ করি, বা যেটা ফ্রান্স খেলে বা স্পেন খেলে বা এই ধরনের যারা ইউরোপিয়ান জায়ান্ট রয়েছে তারা খেলে, তো সেই ফুটবলটা দেখতে সৌন্দর্যপূর্ণ হলেও শৈল্পিক যে ফুটবলের ছোঁয়া বা শৈল্পিক ফুটবল বলতেই কিন্তু আমরা আর্জেন্টিনা এবং ব্রাজিলকে বুঝি। কারণ তাদের যে পাসিং ফুটবল এবং এই যে স্কিল খেলা, যেমন নেইমারকে আমরা যদি উদাহরণ হিসেবে দেখি, তো নেইমার কিন্তু এমবাপের মতো গতিশীল না, বা সে কিন্তু গতির উপর নির্ভরশীল ছিল না, কিন্তু তার কাছে স্কিল ছিল, ড্রিবলিং বা খেলোয়াড় ২-৪টা খেলোয়াড়কে পাশ কাটিয়ে বল নিয়ে যাওয়া। তো এই যে সৌন্দর্যপূর্ণ খেলা, এগুলার জন্যই কিন্তু নেইমারের এত ভক্ত, বা ব্রাজিলের এত ভক্ত, বা আর্জেন্টিনার এত ভক্ত। তো এই কারণেই কিন্তু এগুলো তৈরি হয়েছে। যদিও তারা একসময় ইউরোপে খেলছে, কিন্তু তাদের ইউরোপে খেললেও তাদের যে ধরন বা খেলার যে ধরন সেটা কিন্তু একই ছিল, একই স্টাইলে ছিল। তো এই ক্ষেত্রে তাদের এই যে সফলতা, সেই সফলতার পিছনে কিন্তু এই কারণগুলো রয়েছে। আর্জেন্টিনাকে আমরা যতটাই দুর্বল ভাবি না কেন এবার, যে তাদের বিশেষ করে তাদেরকে দুর্বল ভাবার পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তাদের কিছু কি বলে ইনজুরি কনসার্ন রয়েছে, বা অনেক বিশেষ করে ডিফেন্স যারা সামলায়, ডিফেন্ডার যারা, তাদের অনেকের ইনজুরি কনসার্ন রয়েছে। তো এটা আর্জেন্টিনার জন্য ঝুঁকিপূর্ণ, এবং তারা কিভাবে এটা রিকভার করবে, তবে তারা যেভাবে খেলে, নিউনেল স্কলানি যে কোচ রয়েছে তার যে কৌশল, সেই কৌশলে তারা সুন্দরভাবে এটাকে ব্যাকআপ দিচ্ছে এখন পর্যন্ত। তো আমরা দেখবো যে আর্জেন্টিনা কিন্তু সেভাবে ম্যানেজ করেই খেলবে, এবং আর্জেন্টিনার খেলার ধরন আমাদের আরো সুন্দরভাবে গুছিয়ে তোলা এবং তাদেরকে দল হিসেবে গড়ে তোলা, এটা কিন্তু মাস্টার মাইন্ড হলো লিওনেল স্কলানি। এবং এখনকার আর্জেন্টিনা টিমটা আসলে একটা দলগত টিম, বা দলের মধ্যে ইউনিটি আছে বা ঐক্য আছে, এই কারণেই তারা কিন্তু ভালো খেলতেছে। এর পিছনে অন্য কোনো রিজন নেই। তাদের খেলার ধরনটাই কিন্তু আসলে সারা বিশ্বে যে আর্জেন্টাইন সমর্থক তাদেরকে আনন্দিত করতেছে। আমরা দেখছি শুধু ২২ সালের ওয়ার্ল্ড কাপ না, তার আগে থেকে আর্জেন্টিনা একটা অপরাজিত টিম ছিল। ইভেন সৌদি আরবের কাছে হারার পর তারা আসলে খুব বেশি ম্যাচ হারছে এমন উদাহরণ নেই। তারা এখন পর্যন্ত জয়ের ধারায় রয়েছে। তো এটা কন্টিনিউ থাকবে, এবং আমরা দেখব যে লিওনেল স্কলানি আসলে দলটাকে নিয়ে কতদূর যেতে পারে। যেহেতু মেসিরও একটা এজে তারা এসেছে, বয়স হয়েছে। তো সেক্ষেত্রে আমরা আরো বেটার অপশন নিকো পাস বা এই ধরনের যারা নতুন তরুণ তুর্কি রয়েছে, তারা সামনে আর্জেন্টিনার হাল ধরবে। তো আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছেন তারা ভিডিওটি দেখবেন, কারণ এখানে আমরা আর্জেন্টিনার স্ট্রেংথ এবং দুর্বলতা নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। যদিও এটা একটা অন্য এনভায়রনমেন্টে বা খোলামেলা আকাশের নিচে আমার এই ভিডিওটা, এটা আপনাদের কাছে ভালো লাগবে না, এটা খুবই স্বাভাবিক বিষয়। তো আপনারা যারা আসলে আর্জেন্টাইন সমর্থক রয়েছেন, চাইলে আপনারা ভিডিওটা দেখতে পারেন, কারণ এখানে আমরা যারা আর্জেন্টাইন সমর্থক রয়েছি বা যারা সমর্থন করি তাদের জন্যই ভিডিওটা বানানো, এবং এখানে বেশ কিছু আলোচনা করা হয়েছে। তো ভিডিওটা ফুল দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমি আমার যে এই চ্যানেলটা অফসাইড স্টোরি, এটাতে আমরা এরকম খেলাধুলা রিলেটেড বা বিশেষ করে যে বিভিন্ন রুলস খেলার, এবং যে গল্পের ভিতরের গল্পকে বের করে নিয়ে আসার জন্য আমরা কাজ করব, এবং সামনে আমরা সুন্দর স্টুডিও সেটআপে সুন্দরভাবে কাজ করব। তো সেই ভিডিওগুলো দেখার অগ্রিম আমন্ত্রণ রইল। আর এই ভিডিওটা আসলে আপনার কাছে কেমন লাগছে সেটা তো অবশ্যই কমেন্টে জানাবেন। যারা ২-৪ জন, যেই কয়েকজনই আমার এই ভিডিওটা দেখেন না কেন, আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে জানাবেন, এবং আমরা আপনাদের মতামতকে অবশ্যই সম্মান করব, রেসপেক্ট করব। কারণ যদি ৫ জনও আমার এই ভিডিওটা দেখে থাকেন, তো আমি মনে করব যে আমি আসলে সফল, কারণ আমার এই ভিডিওটা ৫ জন ব্যক্তির কাছে হলেও তো ভালো লাগছে, তাই না? তো সেই ৫ জন ব্যক্তি কারা সেটাও আমরা দেখতে চাই। যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমরা সেটা বুঝতে পারবো।
আহ, আর্জেন্টিনার এবার যে বিশ্বকাপের যাত্রা সেটি এখন পর্যন্ত পারফেক্ট আছে, এবং তো এখন পর্যন্ত যে অবস্থায় রয়েছে আর্জেন্টিনা টিম, বা তারা যে শক্তিশালী ভাবে সবগুলা ম্যাচ মোকাবিলা করছে এবং এখন পর্যন্ত অপরাজিত, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি আর্জেন্টিনা এবার ওয়ার্ল্ড কাপ জয়ের অন্যতম দাবিদার। যদিও এবারকার ওয়ার্ল্ড কাপের বিবেচনায় আমরা ফ্রান্সকে অনেক বেশি এগিয়ে রাখতেছি, কারণ তারা নিখুঁত ফুটবলটা কিন্তু এবার খেলছে এখন পর্যন্ত, এবং তাদের আসলে গোল স্কোরারও যে এমবাপে, তার বয়সও কম, তার যে পারফরমেন্স সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই দুর্দান্ত তিনি খেলতেছেন। তো সেই জায়গা থেকে আমরা দেখতে চাই যে আবার সেই 2022 ওয়ার্ল্ড কাপ, যে কাতার ওয়ার্ল্ড কাপ, সেটার পুনরাবৃত্তি হয় কিনা, আর্জেন্টিনা এবং ফ্রান্স আবার মোকাবিলা করে কিনা, সেটি দেখার জন্য আমরা সবাই মুখিয়ে আছি, এবং আমরা সেটা দেখব যে আসলে আর্জেন্টিনা এবং ফ্রান্স ফাইনালে যায় কিনা। যদি যায় তাহলে সেটি কিন্তু অন্যরকম একটা হবে, কারণ 2022-এর যে ওয়ার্ল্ড কাপ, সেখানে এই দুই দলের যে ফাইনালটা ফুটবল ইতিহাসের যতগুলো ফাইনাল হয়েছে তার মধ্যে অন্যতম সুন্দর এবং খুবই উপভোগ্য ছিল, এবং ম্যাচের মধ্যে যে টান টান উত্তেজনা সেটা কিন্তু বিরাজমান ছিল। তো সেই জিনিসটি আমরা আবার দেখতে চাই, এবং আবার আমরা আসলে সেই স্বাদটা পেতে চাই যে আর্জেন্টিনা এবং ব্রাজিলের যে সেমিফাইনাল হওয়ার সম্ভাবনা জাগছে, তো সেটা থেকে আর্জেন্টিনা বেরিয়ে আসতে পারে কিনা, এবং সেই ম্যাচটা যদি হয় কোনো কারণে, তাহলে সারা বাংলাদেশে কি রকম একটা প্রভাব তৈরি হবে, বা কিরকম একটা উন্মাদনা তৈরি হবে, সেটা আপনারা অনুমান করতেই পারতেছেন। তো আমরা চাইবো সেরকম আরেকটা ম্যাচ হোক, যেটা আসলে ফুটবলের সৌন্দর্য, এবং আর্জেন্টিনা ব্রাজিল আমরা ওয়ার্ল্ড কাপে তুলনামূলক খুবই কম ম্যাচ দেখছি, বা ম্যাচ বলাই যায় না যে কখনো হয়েছে কিনা, আমার জানা নেই। তো এরকম ম্যাচটাও একটা হোক, এবং ফ্রান্স এবং আর্জেন্টিনা ফাইনাল আরেকটা হোক, সেটা আমাদের আর্জেন্টাইন ফ্যান যারা রয়েছে তাদের সবার প্রত্যাশা, এবং সেই জিনিসটা পূরণ হলে খুবই সুন্দর হবে, ভালো হবে, এবং সেই জিনিসটি খুবই দরকার রয়েছে। তো যে কয়েকজন আমার ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট করবেন, তাহলেই আমি বুঝতে পারবো যে আসলে আমার সাথে আপনারা আছেন। তো ভিডিওটি কেমন লাগছে কমেন্ট জানাবেন, আর আমার চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আমরা এরকম সুন্দর ভিডিও, অ্যানালাইসিস ভিত্তিক ভিডিও আমরা আপনাদের সামনে নিয়ে আসবো, সুন্দর প্রফেশনাল স্টুডিও সেটআপে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অফসাইড স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আর্জেন্টিনা টিমকে বলা হচ্ছে যে ইউরোপের যে দেশগুলো রয়েছে সেগুলোর তুলনায় অনেকটাই দুর্বল, এরকমটাই কিন্তু বলা হচ্ছে। তো কতটা আসলে দুর্বল সেটা কিন্তু আজকে আমরা কথা বলবো, যে আসলে আর্জেন্টিনা টিমটার দুর্বলতা কি, আর তাদের স্ট্রংনেস আসলে কি। সো সেই বিষয়গুলোই আপনাদের সাথে অ্যানালাইজ করার চেষ্টা করব, যদিও ভিডিওটা ভিন্ন রকম, ভিন্ন পরিবেশে। তো বিষয়গুলো একটু মাথায় নেবেন এবং বুঝবেন, তাহলে আসলে বুঝতে পারবেন। আর যারা অ্যান্টি ব্রাজিল বা অ্যান্টি আর্জেন্টিনা রয়েছেন, তাদের জন্য ভিডিওটি সেরকম কিছু নাও হতে পারে, কারণ আজকের আলোচনাটা সম্পূর্ণ একটা ইথিক্স এবং সম্পূর্ণ তাদের স্ট্রেংথ, উইকনেস, এগুলো বিষয় নিয়ে অ্যানালাইজ করা হবে। দেখুন, আমরা যদি আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ ইতিহাস বা হিস্টোরি অ্যানালাইজ করি, তাহলে যে বিষয়টি সর্বপ্রথম আসে সেটি হচ্ছে, দেখুন, আর্জেন্টিনা কিন্তু কখনোই সেরকম টিম ছিল না যে তারা ইউরোপের দেশগুলোর মতো খুব স্পিডি ফুটবল বা অ্যাটাকিং ফুটবল খেলে। কিন্তু আপনারা যদি দেখেন, আমাদের যে জেনারেশন, সেই জেনারেশন যেহেতু 10 বা 6 থেকেও যদি আমরা আর্জেন্টিনা টিমটাকে অ্যানালাইজ করার চেষ্টা করি, তো ওইখানে যে বিষয়টি দেখা যাবে সেটি হচ্ছে, তারা কিন্তু সবসময় যে সুন্দর ফুটবল বা পাসিং ফুটবল, পাস ক্রিয়েট করা বা সুন্দর পাসের মাধ্যমে বলের যে দখল, সেই দখলটা নেওয়ার ক্ষেত্রে কিন্তু আর্জেন্টিনা বা ব্রাজিল, এই যে সাউথ আমেরিকান টিমগুলো রয়েছে, সেগুলো কিন্তু খুবই পরিপক্ক, এবং তারা কিন্তু খুব দক্ষ এগুলা। এবং বিশেষ করে বাংলাদেশে বা বহির্বিশ্বে আর্জেন্টিনা এবং ব্রাজিলের যে ফ্যান বেস, সেটা তৈরির পিছনে কিন্তু তাদের এই সুন্দর পাসিং ফুটবল বা পাস করার যে সক্ষমতা বা স্কিল, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং বিশেষ করে বাংলাদেশে কিন্তু আর্জেন্টিনা এবং ব্রাজিলের ফ্যান বেশি হওয়ার পিছনে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং এগুলোর উপর ডিপেন্ড করেই কিন্তু তারা আর্জেন্টিনা এবং ব্রাজিলের যে সমর্থক গোষ্ঠী তারা রয়েছে। তো আমরা যদি 2006 থেকেই দেখি, তাহলে দেখবো যে আর্জেন্টিনার যে টিমগুলো রয়েছে, সেগুলোতে হয়তো দুই একজন বড় তারকা ছিল, কিন্তু কখনোই তারকা নির্ভর দল বলা যাবে না। যদিও মেসি আসার পর সেই জায়গাটা অনেকটা পরিবর্তন হয়েছে, এবং আর্জেন্টিনা অনেকটাই মেসি নির্ভর এক সময় ছিল। তো তারা কিন্তু
তো এই যে মেসি নির্ভরতার জায়গা, সেই জায়গাটা কিন্তু পেরিয়ে আসছে। এখন আমরা যে টিমটাকে দেখি সেটার মোটামুটি একটা ইউনিটি আছে, যেটি আর্জেন্টিনার অনেক বড় একটা স্ট্রেংথ। এবং সব টিমগুলোতে আর্জেন্টিনার ৬ থেকে যে ওয়ার্ল্ড কাপের টিমগুলা, সেগুলোতে আপনারা দেখবেন তারা কিন্তু সবসময় পাসিং ফুটবল খেলছে এবং তারা সুন্দর, সুন্দর পাসের মাধ্যমে বলের যে বল ধরে রাখার যে আধিপত্য, সেই আধিপত্যটা সুন্দর করে ধরে রাখছিল এবং সুন্দর পাসিং এর মাধ্যমে তারা গোল করার সুযোগগুলো ক্রিয়েট করছিল। তো সেক্ষেত্রে যারা স্ট্রাইকার লাইনে রয়েছে তারা কিন্তু অনেক সময় মিস করছে, যার কারণে গোলগুলো কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ম্যাচে গোল হয় না। তো এখানে একটা দুর্বলতা আছে। কিন্তু আমরা যদি ইউরোপের দেশগুলো দেখি, তো ইউরোপের দেশগুলো জার্মানি, স্পেন, ফ্রান্স, এই ধরনের যে টিমগুলো রয়েছে তারা সবসময় কিন্তু অ্যাটাকিং ফুটবলে পারদর্শী, বা তাদের যে স্ট্রেংথ বলা যায় সেটি কিন্তু অ্যাটাকিং ফুটবল, এবং তারা সবসময় অ্যাটাকিং ফুটবলেই বেশি ফোকাস থাকে এবং তাদের খেলোয়াড়রা কিন্তু অ্যাটাকিং ফুটবলেই অনেক বেশি ভালো হয়ে থাকে। তো এই জায়গাটাতে আর্জেন্টিনা বা ব্রাজিল এরা যারা, সেক্ষেত্রে মনে হবে যে আপনাদের কাছে